রচনার সঙ্গে যারা পরিচিত আছেন তারা জানেন যে স্বামীজির যে সমস্ত গ্রন্থাবলী স্বামীজির বাণী রচনাতে আমরা পাই, এর বেশিরভাগ অংশই স্বামীজির প্রদত্ত বক্তৃতা, যেগুলোকে পরবর্তী সময়ে লেখা হয়েছে। কিন্তু স্বামীজির কিছু মৌলিক রচনাও রয়েছে, যাকে আমরা বলি কলম ধরে লেখা। এরকম লেখাও কিন্তু স্বামীজি লিখেছেন। যদিও আমরা জানি স্বামীজির খুবই সংক্ষিপ্ত জীবন এবং খুবই কর্মময় জীবন, অত্যন্ত ব্যস্ত জীবন। ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্বামীজিকে যেতে হয়েছে, প্রচুর কাজ করতে হয়েছে, প্রচুর বক্তৃতা দিতে হয়েছে। ফলে গ্রন্থ রচনার সময় তার খুবই কম ছিল। তবুও তার মধ্যে বেশ কয়েকটি লেখা স্বামীজির মৌলিক রচনা বলে আমরা পাই। অবশ্য স্বামীজির যে চিঠিপত্র রয়েছে সেটিও কিন্তু তার মৌলিক রচনার মধ্যে নিশ্চয়ই ধরতে হবে। চিঠিপত্র তিনি নিজেই রচনা করেছেন বা লিখেছেন, এবং স্বামীজির লেখা কিছু কবিতাও আছে। সেগুলো নিঃসন্দেহেই সাহিত্যের নিরিখে খুবই উচ্চমানের, এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। স্বামী বিবেকানন্দ মূলত সারা পৃথিবীতে বেদান্ত প্রচার করেছেন, ধর্মের কথা বলেছেন, সংস্কৃতির কথা বলেছেন, সম্প্রীতির কথা বলেছেন। কিন্তু স্বামী বিবেকানন্দের ভেতরে যে একজন সাহিত্যিকও ছিলেন, একজন কবি তো ছিলেনই, তার ব্যক্তিত্বে একজন রসজ্ঞ সাহিত্যিকও ছিলেন। এবং তার এই রচনা, যা আমরা আপনাদের কাছে একটু পরিচিত করতে চাইছি, সেই রচনা দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্বামীজি কত মৌলিক চিন্তার অধিকারী ছিলেন। এবং তখনকার সময়ে যে বাংলা ভাষায় এত সুন্দর করে গদ্য রচনা করা যায়, সেগুলো কিন্তু স্বামীজির ওই রচনা দেখে তবে ধারণা করা যাবে। বিশেষ করে স্বামীজি যখন কলম ধরছেন, আপনারা সকলেই জানেন সেই সময়টি আসলে বাংলা ভাষার একটি পরিবর্তনের সময়। বাংলা ভাষা তখন একেবারে সংস্কৃত থেকে একটা নিজস্ব ধারা বা রূপ নিতে শুরু করেছে। তখন রচনা মানেই গদ্য রচনা সাধারণত সাধু ভাষায় লেখা হতো, এবং ওই সময় যা চিঠিপত্র লেখা হতো সেই চিঠিপত্রও কিন্তু, বিশেষ করে ব্যক্তিগত চিঠিও কিন্তু সাধু ভাষাতেই লেখা হতো, এবং তার ভেতরে তৎসম তদ্ভব শব্দ প্রচুর পরিমাণে প্রয়োগ হতো। এতটাই সংস্কৃত ঘেঁষা ছিল যে অনেক সময় আমাদের মনে হতো এটি কি বাংলা ভাষা নাকি সংস্কৃত ভাষা। এই পরিবর্তনের সময়ে বাংলা ভাষা একটি নতুন রূপ ধারণ করতে চলেছে, সংস্কৃত থেকে যেন সেটা বেরিয়ে আসছে। সেই সময় থেকে অনেকটা সময় যেন স্বামীজি এগিয়ে রয়েছেন তার রচনার ভেতর দিয়ে। বাংলা ভাষাকে
কিভাবে এমনভাবে রচনা করা যায় যাতে প্রচুর পরিমাণে ক্রিয়াপদের ব্যবহার না করে ভাষাকে আরো খানিকটা ঝরঝরে সহজ করা যায়। এই সমস্ত দিকগুলো নিয়েও যে স্বামীজি ভেবেছেন বা স্বামীজির প্রজ্ঞা যে সাহিত্যের দিকেও প্রসারিত ছিল, আমরা এইগুলি পড়লে অভিভূত হই। যে কথা বলছিলাম যে স্বামীজির মৌলিক রচনা, স্বামীজির মৌলিক রচনার মধ্যে বর্তমান ভারত বলে একটি বই আছে। খুব মোটা বই নয়, কিন্তু এর মধ্যেও স্বামীজির মৌলিক চিন্তার সুন্দর একটি ছাপ আমরা দেখতে পাব। বর্তমান ভারত। দ্বিতীয় স্বামীজির যে সাহিত্যধর্মী লেখা তা হলো পরিব্রাজক। এই শিরোনামেই একটি বই রয়েছে, পরিব্রাজক। আর একটি বই হলো প্রাচ্য ও পাশ্চাত্য। স্বামীজির যখন কেউ বলেন যে স্বামীজির লেখা বইয়ের নাম বলো, বিশেষ করে কুইজে যখন প্রশ্ন হয়, অনেকে বলেন বাণী ও রচনা। বাণী ও রচনা বললে উত্তরটি কিন্তু যথাযথ হবে না। যথাযথ উত্তর হবে এগুলোই: বর্তমান ভারত, পরিব্রাজক, প্রাচ্য পাশ্চাত্য। এইগুলো স্বামীজির একেবারে লেখা বা রচনা বই বললে যা বোঝায়। যাই হোক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে একটু আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, সেই বইটি হলো পরিব্রাজক। আসলে স্বামীজি যখন এই বইটি লিখছেন, মানে বই লিখবেন বলে যে লিখছেন তা নয়। আসলে স্বামীজি যখন বিদেশে যাচ্ছেন, সেই সময় উদ্বোধন পত্রিকার জন্য, তখন উদ্বোধন পত্রিকা প্রকাশিত হওয়া শুরু করেছে। আর স্বামী ত্রিগুণাদিতানন্দজি, যিনি স্বামীজির অন্যতম একজন গুরু ভাই, তিনি তখন এই উদ্বোধন পত্রিকাটির সম্পাদক। এক, উদ্বোধন পত্রিকার জন্য লেখা তো দরকার, আর দুই, স্বামীজি যদি স্বয়ং এর জন্য কলম ধরেন, তাহলে নিঃসন্দেহেই উদ্বোধনের শুরুর দিকে যে গ্রাহক পাওয়া ইত্যাদি ব্যাপারগুলো খুব ভালোভাবেই সেটা হতে পারবে। এই সব বিবেচনা করেই দ্বিতীয়বার যখন স্বামীজি পাশ্চাত্য যাত্রা করেন, তখন তিনি অনুরোধ করেছিলেন স্বামীজিকে, স্বামী ত্রিগুণাতীতানন্দজি, যে তার এই বিদেশ যাত্রার যে ভ্রমণ কথা, সেগুলোকে তিনি যদি উদ্বোধনের জন্য লিখে পাঠান, তাহলে এগুলো উদ্বোধনে সুন্দরভাবে প্রচারিত হতে পারে বা ছাপা হতে পারে। এবং সেভাবে হয়েও ছিল। এই লেখাগুলো বিলাত যাত্রীর পত্র বলে উদ্বোধনে এগুলো কিন্তু তখন বেরোতো সেই সময়। তো পরবর্তী সময়ে এটি গ্রন্থ আকারে পরিব্রাজক বলে একটি বই বা পুস্তিকা বলা ভালো, ছোট বই পাওয়া যায়। কিন্তু এর ভেতরে স্বামীজির বক্তব্য খুব স্পষ্ট, লেখার স্টাইল, মৌলিকতা, ভাষার ভেতরে একটা বৈচিত্র্য নিয়ে আসা, যে ভাষা যেন খানিকটা ওই সংস্কৃতের সঙ্গে সংযুক্ত হয়ে বাংলা ভাষার যে আলাদা জৌলুস, মর্যাদা,
সেগুলো যেন কোথাও খর্ব হচ্ছিল, স্বামীজি তার থেকে খানিকটা বেরিয়ে, বরং বলা ভালো যে স্বামীজি তার সময় থেকে যেন খানিকটা এগিয়ে এই রচনাগুলোকে আমাদের সামনে তুলে ধরেছেন। স্বামীজির গদ্য রচনার স্টাইল, বিশেষ করে এই পরিব্রাজকের মধ্যে আপনাদের পড়ে শোনালেই আপনারা বুঝতে পারবেন। আমরা একেবারে প্রথম থেকে বইটি না পড়ে, যেহেতু আপনাদের কাছে খানিকটা অংশ তুলে ধরতে চাই বোঝার জন্য, তাই আজ যে অংশটি পড়ব এটি হচ্ছে ভারত বর্তমান ও ভবিষ্যৎ। এই পরিব্রাজক বইটির মধ্যে ভারত বর্তমান ও ভবিষ্যৎ বলে এটি অধ্যায় রয়েছে। সেই অধ্যায়টির সঙ্গেই আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে প্রথম। এছাড়াও স্বামীজির বাংলা লেখার একটা ধরন সম্বন্ধেও আপনাদের ধারণা আমরা দেওয়ার চেষ্টা করব স্বামীজির অন্য একটি লেখা থেকে। প্রথমে ভারত বর্তমান ও ভবিষ্যৎ। আমরা সরাসরি স্বামীজির একেবারে লেখা পড়ব। লেখা মানে এখানে মনে রাখবো যে এগুলো কিন্তু স্বামীজির মৌলিক বাংলা লেখা, মানে অনুবাদ নয়। আবার অনেক লেখা রয়েছে যেগুলো মূল ইংরেজিতে লেখা, কিন্তু সেগুলো অনুবাদ হয়ে বাংলায় এসেছে। আবার উল্টোও আছে, যেগুলো মৌলিক বাংলায় লেখা আবার অনুবাদ করে ইংরেজিতেও গিয়েছে। এগুলো কিন্তু একেবারে মূল বাংলাতেই রচনা করা হয়েছে। স্বামীজির স্টাইল লক্ষ্য করুন, একেবারে যেন বেদান্ত প্রচারের যে স্টাইল বা গুরুগম্ভীর শাস্ত্র ব্যাখ্যার যে স্টাইল, স্বামীজি যেন সেখান থেকে খানিকটা বেরিয়ে এসেছেন। খুব ঘরোয়াভাবে একটা বৈঠকি আলোচনা বললে আমরা যেমন বুঝি, খানিকটা বৈঠকি লেখা, খানিকটা রম্য রচনা, এই ধরনের একটা স্টাইল যেন আমরা এই সাহিত্যধর্মী লেখার মধ্যে পাব। স্বামীজি লিখছেন, আর্য বাবাগণের যা কি করো, প্রাচীন ভারতের গৌরব ঘোষণা দিন রাতই করো। আর যতই কেন তোমরা ডম বলে ডম্বই করো, তোমরা উচ্চ বর্ণেরা কি বেঁচে আছো? স্বামীজি বর্তমান ভারত ও ভবিষ্যৎ ভারত, অর্থাৎ ভারতবর্ষের বর্তমান এবং ভবিষ্যৎ সম্বন্ধে বলছেন। বলতে গিয়ে তিনি বলছেন, ভারতবর্ষের উচ্চ বর্ণ যারা যারা নিজেদেরকে খুব উচ্চ বলে বড়াই করে থাকেন, অথচ যাদের দিয়ে ভারতবর্ষের তথাকথিত যে উন্নতি, তা স্বামীজি খুব একটা দেখতে পাচ্ছেন না। তাই খানিকটা শ্লেষ এই কথার মধ্যে রয়েছে। আর্য বাবাগণের যা কি করো, প্রাচীন ভারতের গৌরব ঘোষণা দিন রাতই করো। যতই কেন তোমরা ডম বলে ডম্ভই করো, তোমরা উচ্চ বর্ণেরা কি বেঁচে আছো? তোমরা হচ্ছ 10,000 বৎসরের মমি। স্বামীজি বলছেন, দেখুন তার ভাষা, তোমরা হচ্ছ 10,000 বৎসরের, বৎসর শব্দটাই রয়েছে, বছরের নয়, বৎসরের মমি, যাদের চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন।
ভারতে যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে, আর চলমান শ্মশান হচ্ছে তোমরা। যাদের চলমান শ্মশান বলে তোমাদের পূর্বপুরুষরা ঘৃণা করেছেন, তোমাদের পূর্বপুরুষরা এই উচ্চ বর্ণদের চলমান শ্মশান বলেছেন। ভারতে যা কিছু বর্তমান জীবন আছে তা তাদেরই মধ্যে, মানে পূর্বপুরুষদের মধ্যে, আর চলমান শ্মশান হচ্ছে তোমরা। তোমাদের বাড়ি ঘর দুয়ার মিউজিয়াম, তোমাদের আচার ব্যবহার চালচলন দেখলে বোধ হয় যেন ঠান দিদির মুখে গল্প শুনছি। তোমাদের সঙ্গে সাক্ষাৎ আলাপ করেও ঘরে এসে মনে হয় যেন চিত্রশালিকায় ছবি দেখে এলো। এ মায়ার সংসারের আসল প্রহেলিকা, আসল মরু মরীচিকা তোমরা, ভারতের উচ্চ বর্ণেরা। তোমরা ভূতকাল, লুং লং লিট সব একসঙ্গে। সংস্কৃত ব্যাকরণে অতীতকালের ক্রিয়াপদ বোঝাতে এই লুং লং লিট এর ব্যবহার করা হয়। এটি সংস্কৃত ব্যাকরণের যারা মোটামুটি জানেন শব্দগুলো জানেন। তোমরা ভূতকাল অতীতকাল, লুং লং লিট একসঙ্গে। বর্তমান কালে তোমাদের দেখছি বলে যে বোধ হচ্ছে ওটা অজীর্ণতা জনিত দুঃস্বপ্ন। দুঃস্বপ্ন, কিন্তু অজীর্ণতা জনিত দুঃস্বপ্ন। পেটে যদি কোনো খাবার হজম না হয়, রাত্রে ঘুম ভালো হবে না, আর সেই ঘুমের মধ্যে নানা রকম স্বপ্ন আসে। সেই রকম অজীর্ণতা জনিত দুঃস্বপ্ন হচ্ছে তোমাদের দেখছি বর্তমান কালে। ভবিষ্যতের তোমরা শূন্য, তোমরা ইত লোপ লুপ। এই ইতও সংস্কৃতে ব্যাকরণের একটি পরিভাষা। যখন দুটি কোনো বর্ণের মধ্যে মিলন হচ্ছে, সেখানে আর একটি ব্যাপার বর্ণ সেটা লুপ্ত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাকে বলা হয় ইত হয়ে যাওয়া। স্বপ্ন রাজ্যের লোক তোমরা, আর দেরি করছো কেন? ভূত ভারত শরীরের রক্ত মাংসহীন কঙ্কালকুল তোমরা, কেন শীঘ্র শীঘ্র ধূলিতে পরিণত হয়ে বায়ুতে মিশে যাচ্ছ না? তোমাদের অস্থিময় অঙ্গুলিতে পূর্বপুরুষদের সঞ্চিত কতকগুলি অমূল্য রত্নের অঙ্গুরীয়ক আছে। তোমাদের পুতিগন্ধ শরীরের আলিঙ্গনে পূর্বকালের অনেকগুলি রত্ন পেটিকা রক্ষিত রয়েছে। এতদিন দেবার সুবিধে হয় নাই, এখন ইংরেজ রাজ্যে অবাধ বিদ্যাচর্চার দিনে উত্তরাধিকারীদের দাও, যত শীঘ্র পারো দাও। তোমরা শূন্যে বিলীন হও। এই হচ্ছে স্বামীজির উচ্চ বর্ণদের প্রতি বক্তব্য।
যে তোমাদের দ্বারা বিশেষ কিছু হচ্ছে না। কিরকম তোমরা? না তোমরা চলমান শ্মশান। পূর্বপুরুষরা তোমাদেরকে যেমন চলমান শ্মশান বলেছেন, তোমরা ঠিক সেই রকম। আর ভবিষ্যৎ ভারত কেমন হবে সেই সম্পর্কে স্বামীজি বলছেন, উচ্চ বর্ণদের খানিকটা কটাক্ষ করে ভারতবর্ষের ভবিষ্যৎ কিভাবে উন্নত হবে বলছেন। নতুন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে। উচ্চ বর্ণের প্রতি স্বামীজির খুব একটা বেশি প্রত্যাশা কিছু নেই, বরং ভবিষ্যৎ ভারতবর্ষ জেগে উঠবে সাধারণ মানুষের থেকে। তাই বলছেন নতুন ভারত বেরোক, বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে। যারা পিছিয়ে ছিল, অনগ্রসর, তারাই ভারতবর্ষ নতুন করে তৈরি করবে। তাদের হাত ধরেই ভবিষ্যৎ ভারত রচিত হবে। এ যেন স্বামীজি স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং তাই বলছেন, বেরুক মুদির দোকান থেকে ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে। এরা সহস্র সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা। সনাতন দুঃখ ভোগ করেছে, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। তাহলে ভবিষ্যৎ ভারতবর্ষ এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের হাত ধরেই ভারতবর্ষ জেগে উঠবে। যে ভবিষ্যৎ ভারতবর্ষের স্বপ্ন স্বামীজি দেখছেন, সেই ভবিষ্যৎ ভারতবর্ষ উচ্চ বর্ণের মানুষের দ্বারা পরিচালিত হবে না। কারণ তাদের ভেতরে স্বামীজির প্রত্যাশা খুব বেশি কিছু নেই। যাদেরকে চলমান শ্মশান বলেছেন পূর্বপুরুষেরা, অথচ ভবিষ্যতের ভারত চাষার কুটির ভেদ করে, বেরুক লাঙল ধরে, ভুনাওয়ালাদের উনুনের পাশ থেকে, একেবারে সাধারণ দরিদ্র পিছিয়ে পড়া যে সমস্ত মানুষ, তারাই এগিয়ে আসবে। এবং স্বামীজি খুব স্বাভাবিকভাবেই বলছেন যে কেন এদেরকে স্বামীজি বলছেন, এদের ভেতর থেকে ভারতবর্ষ জেগে উঠবে কেন? তার কারণ হলো, হাজার হাজার বছর ধরে এরা অত্যাচার সহ্য করেছে। তথাকথিত উচ্চ বর্ণের মানুষের দ্বারা এরা অত্যাচারিত হয়েছে, নীরবে অত্যাচার সহ্য করেছে। নীরবে অত্যাচার সহ্য করতে করতে এদের মধ্যে এক রকমের সহিষ্ণুতার জন্মগ্রহণ হয়েছে। এরা অসম্ভব সহ্য শক্তি নিয়ে জন্মেছে। এবং সেই জন্য স্বামীজি বলছেন, একদিকে এদের সহিষ্ণুতা এবং এই দুঃখ ভোগের ভেতর দিয়ে অটল জীবনী শক্তি। এরা অত সহজে জীবন যুদ্ধে পরাজিত হবে না।
যে প্রবল জীবনী শক্তি এদের মধ্যে রয়েছে, এরা দুনিয়া ওলট পালট করে দিতে পারে, এত শক্তি এরা ধারণ করে। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে। স্বামীজি বলছেন, এই সাধারণ মানুষ যারা তথাকথিত পিছিয়ে পড়া, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, শিক্ষা, আহার, অন্যান্য বিষয় থেকে যারা পিছিয়ে রয়েছে, এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে। আধখানা রুটি পেলে ত্রৈলোক্যে এদের তেজ ধরবে না। এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নেই। এদের ভেতরে স্বামীজি যে অপূর্ব শক্তির স্ফুরণ দেখতে পাচ্ছেন, তাই স্বামীজি বলছেন যে এদের সামান্য যদি আহার্য দেওয়া হয়, সামান্য অভাবগুলো যদি মিটিয়ে দেওয়া হয়, তাহলে এদের তেজ ধরবে না। কারণ এরা রক্তবীজের প্রাণ সম্পন্ন, অসীম প্রাণ শক্তি এদের মধ্যে রয়েছে, আর পেয়েছে অদ্ভুত সদাচার বল, যা ত্রৈলোক্যে নেই। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, এত মুক্তি চুপ করে দিনরাত খাটা এবং কার্যকালে সিংহের বিক্রম। এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা এই মানুষগুলোর ভেতরে, যেহেতু হাজার হাজার বছর ধরে তারা সহ্য করেছে, নীরবে সমস্ত রকম সহ্য করে সহিষ্ণুতা এদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। এরা সহজে ভেঙে পড়তে পারে না। জীবন যুদ্ধে এরা পরাজয় কাকে বলে জানে না। এমন শক্তিধর যারা, তাদের মধ্যে শান্তি, প্রীতি, ভালোবাসার অভাব নেই। এরা মুখটি চুপ করে দিনরাত পরিশ্রম করে, কারণ এদের সহ্য শক্তি অপরিসীম। কিন্তু আবার কার্যকালে সিংহের বিক্রম। যখন প্রয়োজন হয় তখন শক্তির স্ফুরণও কিন্তু এদের ভেতর থেকে হতে পারে। তাই বলছেন, অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। অতীতের কঙ্কাল চয়, এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত। কঙ্কাল চয় মানে ওই যে চলন্ত শ্মশান, উচ্চবর্ণ, তাদের প্রতি। এই হচ্ছে তোমাদের ভবিষ্যৎ ভারত। ওই তোমার রত্ন পেটিকা, তোমার মানিকের আংটি ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্র পারো ফেলে দাও। আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, তোমার যাই বিলীন হওয়া, অমনি শুনবে কোটি জিমুত সন্ধি ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি। ওয়াও, গুরু কি ফতে। স্বামীজি উচ্চ বর্ণদের প্রতি কষাঘাত করে তাদের চিন্তার মূলে
সমালোচনা করে তাদের দিয়ে যে খুব বেশি কাজ হবে না, এটি তিনি বুঝতে পেরে ভবিষ্যৎ ভারতবর্ষ যে অতি নীচ দরিদ্র সাধারণ মানুষের থেকে উঠে আসবে, তাদের ভেতরে যে প্রবল শক্তি রয়েছে, স্বামীজি সেইটি বলছেন। এই সামনে তোমার উত্তরাধিকারী ভবিষ্যৎ ভারত, ওই তোমার রত্ন পেটিকা, তোমার মানিকের আংটি, ফেলে দাও এদের মধ্যে, যত শীঘ্র পারো ফেলে দাও, আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে। কি সেই রত্ন পেটিকা, তোমার মানিকের আংটি ফেলে দাও, এদের মধ্যে ফেলে দাও। মানে কি? ভারতবর্ষের যে ঐতিহ্য, ভারতবর্ষের যে ধর্ম সংস্কৃতি, এইগুলোই হচ্ছে মণিমাণিক্য রত্ন পেটিকা। তাকে কেবল কুক্ষিগত করে নিজেদের মধ্যে না রেখে সবার মধ্যে বিলীন করে দাও। এরাও সেই ভারতবর্ষের যে ধর্ম আধ্যাত্মিক সম্পদ, তার দ্বারা এরাও জাগরিত হবে এবং ভারতবর্ষের বাইরে এগুলোকে ছড়িয়ে দেবে। তাই বলছেন যত শীঘ্র পারো ফেলে দাও, আর তুমি যাও হাওয়ায় বিলীন হয়ে, অদৃশ্য হয়ে যাও। কেবল কান খাড়া রেখো, তোমার যাই বিলীন হওয়া অমনি শুনবে। কোটি জীমুত সন্ধি ত্রৈলোক্য কম্পনকারী ভবিষ্যৎ ভারতের উদ্বোধন ধ্বনি। তোমরা সরে যাও, ভবিষ্যৎ ভারতবর্ষ প্রবল বেগে এগিয়ে আসছে এবং সেই ভারতবর্ষ উঠে আসছে সাধারণ মানুষের হাত ধরে। কৃষক, জেলে, মুচি, মালা, মেথর, এদের থেকে ভারতবর্ষ উঠে আসছে। সেই ভবিষ্যৎ ভারতবর্ষের দিকে স্বামীজি দৃষ্টিপাত করে উচ্চবর্ণ, তথাকথিত উচ্চবর্ণদের বলছেন যে তোমরা যে রত্নপেটিকা বংশ পরম্পরায় পেয়েছ, সেইগুলোকে ফেলে দাও। তোমাদের যে মানিকের আংটি ফেলে দাও এদের মধ্যে, সেগুলোকে আর কুক্ষিগত করে ধরে রেখো না। কারণ এরা বঞ্চিত ছিল, এরা কোনোদিন সে সুযোগ পায়নি নিজেদেরকে মেলে ধরার, নিজেদের ভেতরে যে সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাকে রূপদানের জন্য তারা কোনোদিন সুযোগ পায়নি। আজ সময় এসেছে, তাই স্বামীজি বলছেন যে এখন এদের মধ্যে এগুলোকে বিলিয়ে দিয়ে তোমরা বিলীন হয়ে যাও। অর্থাৎ এখন সময় এসেছে, এখন ধরিত্রী জেগে উঠবেন আর এক নতুন ভাবে, যেখানে অপেক্ষা করে রয়েছে এই সাধারণ মানুষদেরকে উদ্ঘোষিত করবার। তাই বলছেন যে তোমরা দূরে সরে যাও আর শুনতে পাবে ভারতবর্ষের জয়ের ধ্বনি। ভারতবর্ষ যেন, বিশেষ করে ভবিষ্যৎ ভারতবর্ষ যে জয় ঘোষিত হবে, উদ্বোধন ধ্বনি ঘোষিত হবে, সেখানে ওয়াও গুরু কি ফতে, ওয়াও গুরু কি ফতে, এইটি পাঞ্জাবে বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষের ভেতরে গুরুর জয় হোক বলে এইভাবে জয়ধ্বনি তারা দিয়ে থাকেন। ওয়াও গুরুজি কি ফতে। স্বামীজি সেই কথাটি এখানে উল্লেখ করেছেন। ভারত বর্তমান ও ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ ভারতবর্ষ এবং বর্তমান ভারতবর্ষের যে অবস্থা,
এই নিয়ে একটি সংক্ষিপ্ত লেখা। এরপরে একটি প্যারা রয়েছে যেখানে স্বামীজি ওই যে তার স্টাইল, যে স্টাইল আমরা আগে দেখতে পাবো, ত্রিগুণাতীতানন্দজিকে তিনি যেমন লিখছেন সেই স্টাইল এখানে বিরাট যাত্রীর পত্র বলে ঠিক সেরকম ভাবে এখানে এসেছে। এই অংশটি একটু অন্যরকম, অর্থাৎ যে কথা বলা হচ্ছিল সেই প্রসঙ্গ এখানে নেই। দেখুন, পড়লে বুঝতে পারবেন স্বামীজি লিখছেন। যেহেতু স্বামীজি জাহাজে যাত্রা করছেন, তাই সেই যাত্রার বর্ণনা তিনি লিখে পাঠাচ্ছেন উদ্বোধনে ত্রিগুণাতীতানন্দজি, যিনি সম্পাদক, তিনি এগুলোকে উদ্বোধনে ছাপাবেন, প্রচার করবেন বা উদ্বোধনে লিখবেন। জাহাজ বঙ্গোপসাগরে যাচ্ছে, এ সমুদ্র নাকি বড়ই গভীর, যেটুকু অল্প জল ছিল সেটুকু মা গঙ্গা হিমালয় গুঁড়িয়ে পশ্চিমে ধুয়ে এনে বুঝিয়ে জমি করে নিয়েছেন। সে জমি আমাদের বাংলাদেশ। বাংলাদেশ আর বড় এগুচ্ছেন না, ওই সুন্দরবন পর্যন্ত। সুন্দরবনকে স্বামীজি লিখছেন সুন্দরবন, দন্তস্বয় চন্দ্রবিন্দু ওকার দ র বন, সুন্দরবন। কলকৈলি তখন এভাবেই বলা হতো। আগেকার গল্প লেখা পত্রে বিভিন্ন জায়গায় এইভাবে উল্লেখ দেখা যায়। স্বামীজি সেইটি লিখছেন, সুন্দরবন, সুন্দরবন। কেউ বলেন সুন্দরবন পূর্বে গ্রাম নগরময় ছিল, উচ্চ ছিল। অনেকে এখন ও কথা মানতে চায় না। যা হোক, ওই সুন্দরবনের মধ্যে আর বঙ্গোপসাগরের উত্তর ভাগে অনেক কারখানা হয়ে গেছে। এই সকল স্থানেই পর্তুগিজ বোম্বেটেদের আড্ডা হয়েছিল। আরাকান রাজের এই সকল স্থান অধিকারের বহু চেষ্টা, মোগল প্রতিনিধির গঞ্জালেজ প্রমুখ পর্তুগিজ বোম্বেটেদের শাসিত করবার নানা উদ্যোগ, বারংবার খ্রিস্টান মোগল মত, বাঙালির যুদ্ধ, এইরকম একটি প্যারাগ্রাফ এখানে রয়েছে, যার অর্থ খুবই স্পষ্ট, কিন্তু যে কথা আলোচনা হচ্ছিল এটা তার থেকে একটু অন্য রকম। সেখানে বলা হচ্ছে বিশেষ করে সুন্দরবন জায়গাটি নিয়ে, এটা কিরকম ছিল, কিভাবে এর তৈরি হলো, সেই সমস্ত কথা এখানে খানিকটা বলা হয়েছে। যেহেতু আমরা আপনাদের এই বইটির সঙ্গে কেবল পরিচয় করিয়ে দিতে চাইছি, ধারাবাহিকভাবে আলোচনা নয়, তাই একেবারে এর প্রথমের দিকে যখন লেখা হচ্ছে, একেবারে শুরুর সেই অংশটুকু আমাদের একটু বলে দিই। স্বামীজি লিখছেন স্বামী ত্রিগুণাতীতানন্দজিকে। স্বামীজি ওম নমো নারায়ণায় মোকাটটা ঋষিকেশী ঢঙের উদাত্ত করে নিও ভায়া। এই যে নমো, এই ম উচ্চারণটি
উত্তর ভারতে একটু জোর দিয়ে উচ্চারণ করা হয়, ওম নমো নারায়ণায়। তাই এটিকে বোঝানোর জন্য মো কাঠটা ঋষিকেশী ঢঙের উদাত্ত করে নিও ভায়া। আজ 7 দিন হলো আমাদের জাহাজ চলেছে, রোজই তোমায় কি হচ্ছে না হচ্ছে খবরটা লিখবো মনে করি। খাতাপত্র কাগজ কলমও যথেষ্ট দিয়েছ, কিন্তু ওই বাঙালি কিন্তু বড়ই গোল বাঁধায়। 1 নম্বর কুড়েমি। ডায়েরি নাকি তোমরা বলো, রোজ লিখবো মনে করি, তারপর নানা কাজে সেটা অনন্তকাল নামক সময়েতেই থাকে, 1 পাও এগুতে পারে না। 2 নম্বর তারিখ প্রভৃতি মনেই থাকে না। সেগুলো সব তোমরা নিজ গুণে পূর্ণ করে নিও। আর যদি বিশেষ দয়া করো তো মনে করো মহাবীরের মতো বার তিথি মাস মনে থাকতেই পারে না, রাম হৃদয়ে বলে। কিন্তু বাস্তবিক কথাটা হচ্ছে এই, সেটা বুদ্ধির দোষ আর ওই কুড়েমি। কি উৎপাত! ক সূর্য প্রভব বংশ, থুড়ি হলো না, ক সূর্য প্রভব বংশ চূড়ামণি রামৈক শরণ রাবণেন্দ্র বানরেন্দ্র। আর কোথা আমি দিন অতি দিন, তবে তিনিও 100 যোজন সমুদ্র পার 1 লাফে হয়েছিলেন। আর আমরা কাঠের বাড়ির মধ্যে বন্ধ হয়ে অছল পাছল করে খোঁটাখুটি ধরে চলৎ শক্তি বজায় রেখে সমুদ্র পার হচ্ছি। দেখুন স্বামীজির ধরনটা, স্টাইলটা লক্ষ্য করুন, কি সুন্দর সরসভাবে তিনি বর্ণনা করছেন। যেভাবে তিনি জাহাজে যাচ্ছেন, বলছেন তিনিও 100 যোজন সমুদ্র পার 1 লাফে হয়েছিলেন, বানর। আর আমরা কাঠের বাড়ির মধ্যে বন্ধ হয়ে, বানর কি করেছিল? 1 লাফে সমুদ্র পেরিয়ে গিয়েছিল। আমরা কাঠের বাড়ির মধ্যে মানে জাহাজ বন্ধ হয়ে ওছল পাছল করে মানে ঢেউতে খোঁটাখুটি ধরে চলৎ শক্তি বজায় রেখে সমুদ্র পার হচ্ছে। ক সূর্য প্রভব বংশা চূড়ামণি রামৈক শরণ বানরেন্দ্র। যে কোথায় সেই সূর্য প্রভব বংশ, সূর্য বংশোদ্ভূত চূড়ামণি রামচন্দ্র, একমাত্র তার যিনি শরণ, বানরের তিনি হচ্ছেন রামচন্দ্র, একমাত্র তার আশ্রয়। তিনি রামচন্দ্রের নাম উচ্চারণ করে যেমন সমুদ্র পাড়ি দিয়েছিলেন, সেইটি উল্লেখ করে তিনি বলছেন যে আমরাও কিন্তু এরকম করে একটি কাঠের বাড়ির মধ্যে কোন রকম খোঁটাখুটি ধরে যাচ্ছি। এখানে ভাব এবং সঙ্গে সঙ্গে ভাষা রচনার ধরন এটি লক্ষ্য করা, অত্যন্ত মৌলিকভাবেই লেখাগুলো। একটা বাহাদুরি আছে, তিনি লঙ্কায় পৌঁছে রাক্ষস রাক্ষসীর চাঁদ মুখ দেখেছিলেন, আর আমরা
রাক্ষস রাক্ষসীদের দলের সঙ্গে যাচ্ছি। খাওয়ার সময় সে শত ছোড়ার চকচকানি আর শত কাঁটার ঠকঠকানি দেখে তু ভাইয়ের তো আক্কেল গুড়ুম। খাওয়ার সময় শত ছোড়ার চকচকানি, ডাইনিং টেবিলে ছোড়াছুরি নিয়ে খাওয়া হচ্ছে, শত কাঁটার ঠকঠকানি, ভায়া থেকে থেকে ছিটকে ওঠেন। পাছে পার্শ্ববর্তী রাঙা চুলো বিড়ালাক্ষ ভুল ক্রমে ঘ্যাঁচ করে ছুরিখানা তাঁরই গায়ে না বসায়। তু ভায়া তুরিয়ানন্দজি থেকে থেকে ছিটকে ওঠেন। পাছে পার্শ্ববর্তী রাঙা চূড়ো বিড়ালাক্ষ, খুবই স্পষ্ট কাদের বোঝানো হচ্ছে। ভুল ক্রমে ঘ্যাঁচ করে ছুরিখানা তারই গায়ে বা বসায়। ভায়া একটু নধরও আছেন কিনা? বলি হ্যাঁ গা, সমুদ্র পার হতে হনুমানের সি সিকনেস হয়েছিল কিনা সে বিষয়ে পুঁথিতে কিছু পেয়েছো? যখন সমুদ্র পেরিয়ে গিয়েছিলেন হনুমান, সি সিকনেস, জাহাজে অনেক সময় থাকলে ওই দুলুনিতে বমি টমি হয়, এগুলোকেই বলে সি সিকনেস। তো বলছেন এই বিষয়ে পুঁথিতে কি কিছু পেয়েছো? না, তোমরা পড়ো পণ্ডিত মানুষ, বাল্মীকি আলমিকি কত জানো, তা তোমাদের গোসাইজি তো কিছুই বলছেন না। তোমাদের গোসাইজি মানে তুলসীদাসজির দোহার কথা বলা হচ্ছে, তাই বলছেন তোমাদের গোসাইজি মানে তুলসীদাসের রচনার মধ্যে এরকম তো কিছু কি পাওয়া যাচ্ছে যে সি সিকনেস হয়েছিল কিনা হনুমানের? বোধ হয় হয়নি। তবে ওই যে কার মুখে প্রবেশ করেছিলেন সেইখানটা একটু সন্দেহ হয়। তু ভায়া বলছেন জাহাজের গোড়াটা যখন হুশ করে স্বর্গের দিকে উঠে ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে, আবার তৎক্ষণাৎ ভুস করে পাতালমুখ হয়ে বলিরাজাকে বেঁধবার চেষ্টা করে, সেই সময়টা তাঁরও বোধ হয় যেন কার মহাবিকট বিকৃত মুখের মধ্যে প্রবেশ করছেন। আপনি উপমা, তুলনা, হাস্যরস, অপূর্ব মিশ্রণ দেখুন। জাহাজের গোড়াটা যখন হুশ করে স্বর্গের দিকে উঠে ইন্দ্রের সঙ্গে পরামর্শ করে, আবার তৎক্ষণাৎ হুশ করে পাতালমুখ হয়ে বলিরাজাকে বেঁধবার চেষ্টা করে, সেই সময়টা তাঁরও বোধ হয় যেন কার মহাবিকট বিস্তৃত মুখের মধ্যে প্রবেশ করছেন। কারো মহাবিকট বিস্তৃত মুখের মধ্যে প্রবেশ করছেন। মাপ ফরমাইও ভাই, ভালো লোককে কাজের ভার দিয়েছ। রাম কহো, কোথায় তোমায় 7 দিন সমুদ্র যাত্রার বর্ণনা দেব? তাতে কত রং ঢং মশলা কত কিছু থাকবে, কত কাব্যরস থাকবে, আর কিনা আবল তাবল বকছি। ফল কথা, মায়ার ছালটি ছাড়িয়ে ব্রহ্মফলটি খাবার চেষ্টা চিরকাল করা গেছে।
এখন খপ করে স্বভাবের সৌন্দর্য বোধ কোথায় পাই বলো? কাহা কাশী, কাহা কাশ্মীর, কাহা খোরাসান গুজরাট। আজন্ম ঘুরছি, কত পাহাড়, নদ, নদী, গিরি, নির্ঝর, উপত্যকা, অধিত্যকা, চিরনিহার মণ্ডিত মেঘ, মেখলিত পর্বত শিখর, উত্তঙ্গ তরঙ্গ ভঙ্গ কল্লোলশালী। কত বাড়িনিধি দেখলুম, শুনলুম, ডিঙ্গুলুম, পার হলুম। কিন্তু কেরাঞ্চি ও ট্রাম ঘড়ঘড়াইত। এবার দেখুন কি ভাষা! কেরাঞ্চি ও ট্রাম ঘড়ঘড়াইত, ধুলি ধূসরিত কলকাতার বড় রাস্তার ধারে, কিংবা পানের পিক বিচিত্রিত দেয়ালে। দেওয়ালটা লেখা হয়েছে দেয়ালে, দয় জফলা আকার লয়েকার, দেয়ালে। কিংবা পানের পিক বিচিত্রিত, চিত্রিত বিচিত্রিত, পানের পিক বিচিত্রিত দেয়ালে। একটু শ্লেষ আছে, বোঝা যাচ্ছে। দেওয়ালে পানের পিক ফেলেছে, সেটা আর এখন দেওয়াল নেই, হয়ে গেছে দেয়াল। সেই জন্য বলছেন পানের পিক বিচিত্রিত দেয়ালে টিকটিকি ইঁদুর ছুঁচো মুখরিত একতলা ঘরের মধ্যে দিনের বেলায় প্রদীপ জেলে আব কাঠের তক্তায় বসে থেলোহুঁকো টানতে টানতে কবি শ্যামাচরণ হিমালয়, সমুদ্র প্রান্তর, মরুভূমি প্রভৃতির যে হুবহু ছবিগুলি চিত্রিত করে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন, সেদিকে লক্ষ্য করাই আমাদের দুরাশা। স্বামীজি বলছেন যে চিরকাল বেদান্তের দৃষ্টিতে এই জগৎকে তিনি দেখেছেন, মায়ার এই জগৎ, তাই বলছেন মায়ার ছালটি ছাড়িয়ে ব্রহ্মফলটি খাওয়ার চেষ্টা চিরকাল করা গেছে। এখন খপ করে স্বভাবের সৌন্দর্য বোধ কোথা পাই বল? তোমাকে বলেছিলাম প্রতিদিনের দিনলিপি লিখে পাঠাবো, কিন্তু সে আর কি করে হবে? নানা রকম রং ঢং মশলা এসব দেবো, সেখানে কাব্যরস থাকবে, কিন্তু এসব আবল তাবল বকছি। কাহা কাশী, কাহা কাশ্মীর, কাহা খোরাসান গুজরাট। তুলসীদাসের যে দোহা, তার মধ্যে এই লাইনটি রয়েছে। কত পাহাড়, কত নদী, গিরি, নির্ঝর, উপত্যকা, অধিত্যকা, সব দেখলুম, শুনলুম, ডিগলুম, পার হলুম। কিন্তু কেরাঞ্চি ও ট্রাম ঘড়ঘড়াইত ধুলি ধূসরিত কলকাতার বড় রাস্তার ধারে, কিংবা পানের পিক বিচিত্রিত দেয়ালে টিকটিকি ইঁদুর ছুঁচো মুখরিত একতলা ঘরের মধ্যে দিনের বেলায় প্রদীপ জেলে আব কাঠের তক্তায় বসে থেলো হুকো টানতে টানতে কবি শ্যামাচরণ হিমাচল, সমুদ্র প্রান্তর, মরুভূমি প্রভৃতির যে হুবহু ছবিগুলি চিত্রিত করে বাঙালির মুখ উজ্জ্বল করেছেন, অর্থাৎ যিনি নিজে কখনো এগুলোকে দর্শন করেছেন কিনা সন্দেহ, তিনি এগুলোকে নানা রকম ভাবে বর্ণনা টর্ণনা করে দিয়েছেন, আর তাতে পড়েই মানুষ ডিগবাজি খাচ্ছে। কিনা কি সব সাহিত্য সাহিত্য, সেদিকে লক্ষ্য করাই আমাদের দুরাশা। তিনি বলছেন যে এইগুলো আমি বর্ণনা করতে কি আর পারি? শ্যামাচরণ ছেলেবেলায় পশ্চিমে বেড়াতে গিয়েছিলেন, চিতায় আকণ্ঠ আহার করে এক ঘটি জল খেলেই বাস সব হজম, আবার খিদে। সেখানে শ্যামাচরণের
পার্থিব দৃষ্টি এই সকল প্রাকৃতিক বিরাট ও সুন্দর ভাব উপলব্ধি করেছে, তবে একটু গোল যে ওই পশ্চিম বর্ধমান পর্যন্ত নাকি শুনতে পায়। তবে ওই পশ্চিম যেটা বর্ধমান পর্যন্ত, তার মানে খুব অল্প পর্যন্ত দৃষ্টি রয়েছে। অর্থাৎ যারা এই সমস্ত বর্ণনা আদি সাহিত্যে করেছেন বলে আমরা দেখি, তাদের দৃষ্টি ওই পর্যন্তই। তাদের লেখা টেখা পড়ে আমরা ভাবছি বিরাট কিছু করেছে, সেই জন্য খানিকটা দিয়ে বলছেন তোমাদের দৃষ্টিতে এই তো বিরাট সাহিত্য, কিন্তু কিছু তো আমরা ঘুরেছি, কিছু তো দেখেছি, তাই ভায়া কি আর বলবো। তবে একান্তই তোমাদের উপরোধ, আর আমিও যে একেবারে ওরসে বঞ্চিত গোবিন্দ দাস নই, সেটা প্রমাণ করবার জন্য শ্রী দুর্গা স্মরণ করে আরম্ভ করি। তোমরাও খোটাখুটি ছেড়ে দিয়ে শোনো। হ্যাঁ, মানে এইরকম ভাবে একটা ইন্ট্রোডাকশন বা বনিতা দিচ্ছেন, যার ভেতরে সাহিত্য রস ভরপুর রয়েছে। নানা রকম মশলা দিয়ে সুন্দরভাবে এটা সাজানো হয়েছে, অপূর্ব।